অন্তর্বর্তী সরকার একটা বিবৃতি দিয়েছে, সহিংসতা, ভয় দেখানো, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের নিন্দা করা হয়েছে তাতে। একই সঙ্গে প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন করে তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রেস উইং থেকে যে বিবৃতিটা আমি বলি, বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে বর্বরচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বলা হয়, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান এবং সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময় সরকার আপনাদের পাশে আছে। প্রধান উপদেষ্টা বলছেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকের এবং সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। শিগগিরই এই সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। দর্শক, সব শেষ হবার পর এই ফোন, এই আশ্বাস দিয়ে কি লাভ? ঠেকানো গেল না, কিন্তু ঠেকানো যেত। পরিস্থিতি কিন্তু আগের দিনই বোঝা গেল যে কোন কোন মহল হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওত পেতে বসে আছে। অথচ দেখেন, হাদি নিজে মুখে বলছেন যে প্রথম আলোর সামনে কেন আপনারা, সেখানে কাজটা কি? পারলে প্রথম আলোর মতন 10টা প্রতিষ্ঠা করেন। বলছে যে অনেকগুলো পত্রিকা, প্রত্যেকেরই তার নিজের মতাদর্শ অনুযায়ী পত্রিকা বের করে, প্রথম আলোকে কেন টার্গেট করছেন? হাদি মৃত্যুর আগে, তার মানে গত 1 বছর ধরে কিন্তু ভোট পাকানো হচ্ছিল। তো এইরকম একটা ঘটনার পর শোকের বদলে একটা মহল যে ওত পেতে থাকবে, এটা কি ইউনূস সরকার জানতে পারেনি? শেখ হাসিনার যেদিন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, সেদিনও কিন্তু 32 নম্বরের সামনে একটা দল যে ভাঙচুর বা সেই অগ্নিসংযোগের চেষ্টা করলো, সেখানে কিন্তু সেনাবাহিনী দিনভর তাদের সাথে ফাইট করলো, মোকাবেলা করলো। আজকে দেখেন, নিমেষে কোথাও কোনো পুলিশ ছিল না, ইচ্ছা মতন। আর সেনাবাহিনী অনেক পরে আসলো বলে কিছু প্রাণ রক্ষা হলো, অন্তত 30 জন সাংবাদিক বেঁচে গেল। কিন্তু আজকে এই পরিস্থিতির পর সাথে সাথে যে ধরনের নিরাপত্তামূলক পুলিশ মোতায়েন করা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, কোথায় ছিল পুলিশ? ব্যর্থতা 16 কলা পূর্ণ হবার পর, ব্যর্থতার 16 কলা পূর্ণ হবার পর এখন সম্পাদকদেরকে সমবেদনা জানানো হচ্ছে, সম্পাদকদের পাশে থাকার অঙ্গীকার করা হচ্ছে। বলা হচ্ছে এটা হচ্ছে গণতন্ত্রের উপর আঘাত, স্বাধীন গণমাধ্যমের উপর আঘাত। এটা মানে আজকে সারা বিশ্ব, সারা দেশের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে দেখছে। এই উগ্রপন্থীদের কবলে পুরো বাংলাদেশটা, সেই রাজশাহীতে চলছে, চট্টগ্রামে চলছে, এর শেষ কোথায়? এর শেষ নেই। কারণ ইচ্ছা করেই এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ভারত আক্রমণ করে, ভারত বাংলাদেশে ঢুকে পড়ে। ভারত বিরোধিতার নামে এরা আসলে ভারতকে উস্কানি দিচ্ছে, আসো আসো, অথচ ঢুকলে কিন্তু একটাও সামনে থাকবে না। তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ার কারণে আজকে এই পরিস্থিতি। আমি কালকেই বলছি যে দুর্বৃত্তরা পুরালো প্রথম আলো এবং ডেইলি স্টার। আমার অনেকে বলছেন এদেরকে দুর্বৃত্ত বলেন। দুর্বৃত্ত বলবো না মানে? কেন বলবো না? কাজগুলি কি আইনানুগ কাজ? কাজগুলি কি আইনসম্মত কাজ? তো দুর্বৃত্তপনাকে কি বলবো? আজকে সমস্ত বাংলাদেশের মাথা হেট হয়ে গেল লজ্জায়। সারা বিশ্বের মূল খবর এখন আর হাদি না, এখন হচ্ছে বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম পোড়ানো হলো। যে গণমাধ্যম আজকে প্রকাশিত হলো না, তার প্রিন্ট ভার্সন আমরা পেলাম না, অনলাইন ভার্সনও নাই। এমন ভাবে জ্বালাও পোড়া এবং লুটপাট করা হয়েছে যে এই প্রতিষ্ঠান আবার শুরু হইতেও যথেষ্ট সময় লাগবে। কারণ
তাদের পুরো যেই কার্যক্রমের যে যন্ত্রপাতি দিয়ে পুরোটাই তো ছাই করে ফেলাইছে পুরায়। এটাকে অন্তর্বর্তীকালীন ভাবে হয়তো তারা শুরু করতে পারবে, কিন্তু পূর্ণাঙ্গভাবে আর এই প্রথম আলো শুরু করতে যথেষ্ট কষ্ট হবে, এবং নিরাপত্তার কারণে অনেকেই হয়তো কাজও করতে চাইবেন না। মানে আর এখানে আঘাত মানে কি, পুরো গণমাধ্যম কিন্তু কেঁপে গেল। গণমাধ্যম এখন রিপোর্ট করতে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে, লিখতে ভয় পাবে। একেই বলে স্বৈরতন্ত্র। যেই স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্ত হইতে চাইছিল বাংলাদেশ, আরো গভীর স্বৈরতন্ত্রের, আরো গভীর মপতন্ত্রের মধ্যে ঢুকে গেল বাংলাদেশ। হায় পরিবর্তন!